India's youth are the foundation of our nation's future. Their dreams deserve complete protection. PM Modi is delivering real action on the ground. Starting from the NEET paper leak, when the leak surfaced, the government swung into action. 13 accused were arrested and sent to jail. The exam was cancelled and a retest was conducted without delay. Results were declared swiftly and the counselling process is already underway. And now, taking it to the next level, PM Modi has announced the setting up of fast-track courts across the country for swift and stringent punishment in all paper leak cases. High-powered task force has been constituted on examination reforms under the leadership of Shri Nandan Nilekani. PM Modi has directed all concerned authorities to ensure strict action with zero tolerance. Nothing is more important than the welfare and future of our youth. This is decisive leadership. This is PM Modi's unwavering commitment to safeguard every student's future. While others created noise, here PM Modi is bringing swift justice and long-term solutions. The Modi government firmly stands with the dreams and aspirations of India's youth. के लिए शुभकामनाएं देता हूं। प्रश्नकाल श्री मैं सदन में व्यवस्था दे चुका हूं कि प्रश्नकाल के अंदर कोई भी मुद्दे और विषय को नहीं उठाया जाएगा। प्रश्नकाल में केवल माननीय सदस्य जिनके प्रश्न लगे हैं उनके प्रश्न के उत्तर सरकार देगी। ये एक जवाबदेही व्यवस्था का प्रश्न है और प्रश्नकाल में सरकार की जवाबदेही होती है और महत्वपूर्ण विषय, कठिनाई, चुनौतियों पर, वैश्विक मुद्दों पर भी और देश के मुद्दों पर भी प्रश्नकाल में जवाब दिया था। मेरा आपसे आग्रह है, प्रश्नकाल चलाने में सहयोग पैदा करें। आप प्रश्नकाल में गतिरोध पैदा कर सदन के अंदर দর্শক এই হচ্ছেন সব এমপি, যেখানে একটা ব্যবস্থা নেওয়ার খবরও চলে এসছে কী সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যে ঘটনা ঘটেছিল পেপার লিক, 13 জনকে ধরা হয়েছে, জেলে পাঠানো হয়েছে। তারপরে আর যাতে না এইসব হয় তার জন্য সব ব্যবস্থাপনা কঠোর করা হচ্ছে, সব নিয়ম কানুন। তারপরে পেপার লিক হয়েছিল, তারপরে পরীক্ষা হয়েছে, রেজাল্ট আউট হয়েছে, এখন কাউন্সেলিং পর্ব চলছে। মোদি সরকার সেসব দিক দিয়ে নানান সব ব্যবস্থা নিয়েছে। যারা ছাত্রছাত্রী তারাও যারা মেধাবী তারাও পড়াশোনা, কাউন্সেলিং সব সেদিকে সব ঝুঁকে গেছেন। কিন্তু যাদের দায়িত্ব, আরও বেশি দায়িত্ব, দেশকে গড়ার ক্ষেত্রে সহযোগিতা করা, যখন সরকার পক্ষ একটা ব্যবস্থা নিচ্ছে, পজিটিভ একটা ব্যবস্থাপনা, সেখানে সহমত পোষণ করবেন বা যদি কিছু বলার থাকে বলবেন, প্রশ্ন থাকলে প্রশ্ন তুলবেন। কিন্তু পার্লামেন্টকে অচল করে রেখে দিয়ে কি লাভটা হচ্ছে? প্রশ্ন থাকলে সরকার উত্তর দেবে, চর্চা হবে, অনেক সাজেশন উঠে আসবে, আরও আঁটাশাটা করা যাবে। তো সেই সব এতে যুক্ত না হয়ে নেই চলেগা, নেই চলেগা, নেই চলেগা, তো পার্লামেন্টকে অচল করে রেখে লাভটা কি? নেই চলেগা বলে চুপচাপ বসে হৈ হৈ করতে করতে বেরিয়ে গিয়ে লাভটা কি? সংসদ চলছে, মানুষের টাকায় এত খরচ করে এইসব চলছে, কত সুযোগ সুবিধা সব দেওয়া হয় সরকারি খরচে গঠনমূলক চর্চাতে অংশ নেওয়ার জন্যে। শাসক তো চলবে তাদের ভাবনা থেকে, আবার সব ভাবনা যে শাসকের ভালো হয় সেটাও তো নিশ্চিত করে বলা যাবে না। সবাই মানুষ বা কারো কারো পলিটিক্যাল ইকুয়েশন থেকেও তারা এগোতে পারে। তো সেখানে যদি কিছু বলার থাকে, সেখানে যদি কিছু বলার থাকে, প্রশ্ন তোলার থাকে, তো প্রশ্ন তুলুন না, চর্চাতে অংশ নিন না, যে না এটা আপনারা করছেন, এটা ঠিক হচ্ছে না, এটাকে এইভাবে করুন বলুন। লাইভ টেলিকাস্ট হচ্ছে, দেশের মানুষ দেখবেন, সরকার পক্ষ নিশ্চয়ই সেখান থেকে
সাজেশন হিসেবে নিতে পারে? সরকার তো নিচ্ছে তো, শুধু পার্লামেন্ট কেন, বাইরে বিক্ষোভ হলেও তো সরকার পক্ষ তাদের সঙ্গে আলোচনায় বসে। দেখলাম তো সিজেপি পার্টির সব ছেলেদের সঙ্গে বসে সহমত হয়েছে তো কোনো একটা জায়গাতে। সরকারকে, শাসককে অবশ্যই চাপে রাখবেন। শাসককে চাপে রাখলে সরকারও সজাগভাবে চলবে, গণতন্ত্র আরও মজবুত হবে, আমরা মানি সেটা। সেই জন্যই তো পার্লামেন্ট, সেই জন্যই তো বিধানসভা, এইসব বসার জায়গা যেখানে চর্চা হবে। কিন্তু নেই চলেগি বলে প্রশ্ন উত্তর পর্ব কিছুই হলো না, বন্ধ করে দিয়ে চলে এলেন ভাতা পকেটে পুরে নিয়ে। আবার কি? একটা ঘটনা ঘটেছে, সেই বিষয়ে ব্যবস্থা হয়েছে, কি ব্যবস্থা হয়েছে সেটা প্রকাশ্যে আনা হয়েছে, এত কঠোর ব্যবস্থা। কেউ তার ইচ্ছা করে, ওনারা এই যে কোত্থেকে হয়েছে না হয়েছে তার একটা তদন্ত হচ্ছে তো। পেপার লিকটা তো কেউ সাপোর্ট করবেন না। এই ক্ষোভ বিক্ষোভ না দেখালেও সরকার পক্ষ এটা নিয়ে ৮৮টা অবস্থান রেখেছিল। তো ছাত্ররা মুভমেন্টে এসছিল, আরও সজাগ হয়েছে, ভালো কথা। মুভমেন্ট তো পজিটিভ মুভমেন্ট হতে হবে, ওই ভাঙচুর হামলা ওটা কোনো মুভমেন্ট হতে পারে না। আর বাংলায় তো আরও খারাপ ব্যাপার ঘটেছে। তো পার্লামেন্টে একটা চর্চা করার জায়গা, সেখানে একটু চর্চা করব, বলবো কি প্রশ্ন আছে অমক। আর শুধু ওই একটাই কি ইস্যু? একটা সেশন পর্ব চলছে পার্লামেন্টে, দেশের এত সমস্যা, এত কিছু, আর কোনো বিষয়ে কোনো চর্চা নেই। ওই নিট, ওই একটা যেহেতু টিআরপি উঠে গেছে, ওটা নিয়ে বললেই একটু হৈ হৈ করা যায়, একটা অংশকে খ্যাপানো যায়, ব্যাস ওটা নিয়ে পড়ে আছেন। আর কোনো ইস্যু নেই দেশের যেটা নিয়ে পার্লামেন্টে চর্চা করা উচিত দেশের স্বার্থে। কোনো ইস্যু নেই, কোনো প্রশ্ন নেই, সব হৈ হৈ করে কফি খেয়ে সব চলে আসবেন। খুব দুর্ভাগ্যের একটা ব্যবস্থা হলো। কেন্দ্রীয় মন্ত্রী তিনি পদত্যাগ করলেন, এত কিছু, তারপরেও বলা হচ্ছে নেই চলেগি। তো চলবে কোথায়? কবে চালাবেন আর পার্লামেন্টটা? মানে পার্লামেন্টটা কি এটাই ভেবেছেন শুধু ওই অচল করে হৈ হৈ করে চলে আসবেন? এটাই আপনাদের নির্দেশ? আর আপনারা বলছেন ক্ষমতায় আসবো, আপনাদের ওপরে মানুষ ভরসা করবেন, বা আপনাদের দায়িত্বে দেশকে দিলে দেশ থাকবে, দেশ থাকবে, দেশ ঐক্যবদ্ধ থাকবে আপনাদের হাতে দিলে, যাদের এই মানসিকতা। ফলে এটা সত্যি খুব দুর্ভাগ্যের। দর্শক, আজকে যে এই পেপার লিক ইত্যাদি, সেই কেসটা সামনে আসার পরে তার নিন্দা করে ব্যবস্থা নেওয়া সরকার নিজস্ব উদ্যোগই কিন্তু নিতে শুরু করেছিল। এই না যে বিক্ষোভ তো কবে হচ্ছে, এই তো রিসেন্ট হলো। ব্যবস্থা অনেক আগের থেকে হয়েছে নিজ উদ্যোগে সব অ্যারেস্ট করার ইত্যাদি। আমাকে বলুন তো, আমি এই রাজ্যের কথা বলছি, যারা এখন বড় বড় কথা বলছেন, এখানে এই যে সাদা খাতা জমা দিয়ে চাকরির ব্যবস্থা হয়েছিল, সেটা প্রকাশ্যে যখন এসেছিল, সেটা নিয়ে কত ক্ষোভ বিক্ষোভ হয়েছিল। সেই ক্ষোভ বিক্ষোভকে কতটা গুরুত্ব দিয়েছিলেন টিএমসি নেত্রী তথা তৎকালীন মুখ্যমন্ত্রী, আর কতজনের বিরুদ্ধে নিজস্ব উদ্যোগে ব্যবস্থা নিয়েছিলেন। চাকরিতে দুর্নীতি, চাকরি চুরি, এটা তো এস্টাবলিশ হয়ে গেছে তো এস্টাবলিশ হয়ে যাওয়াটা এটা কী করে হলো? যখন কলকাতা হাইকোর্টের মাধ্যমে করে যখন মানে সেন্ট্রাল এজেন্সি এলো, অনেক ধরপাকড় করার চেষ্টা হলো, খোঁজখবরের চেষ্টা হলো, তারপর তো মানতে বাধ্য হলেন না যে হ্যাঁ চুরি হয়েছে। পরে থেকে বলতে শুরু করলেন হ্যাঁ হয়েছে, তাও মানছিলেন না বেশি চুরি হয়েছে কিছু ভুল ত্রুটি, অন্যায় না ত্রুটি বলতেন, কিন্তু এই ত্রুটিটাও আগে বলতেন না। কিন্তু ত্রুটি ভুল যা হয়েছে নিজ উদ্যোগে কোথায় ব্যবস্থা নিয়েছিলেন? কজনকে ধরেছিলেন? কজনের চাকরি বাতিল করেছিলেন? বরং কলকাতা হাইকোর্ট যখন একেবারে জলজান্ত উদাহরণ দেখে যখন 1 জন 2 জন 5 জনের চাকরি বাতিল করে, সঙ্গে সঙ্গে সেটাকে আটকানোর জন্য কোর্টে ছোটা হয়েছিল। আজকে তারা বড় বড় কথা বলছেন, প্রশ্নপত্র লিক কেন হবে, সব চলে গেল। হ্যাঁ, আমি আগেও বলেছি প্রশ্নপত্র, এটা তো প্রশ্নপত্র, এটা একটা মেডিকেল কলেজের মেডিকেল কোর্সে এন্ট্রান্স এক্সাম। আর এখানে চাকরির পরীক্ষাতে প্রশ্নপত্র দূরের কথা, সাদা খাতা জমা দিয়ে চাকরি দেওয়া হয়েছে। প্রশ্নপত্র পেলে সেটা তো লিখতে হয়, লিখতে গেলে মুখস্থ করে আসতে হয়, টুকলি করে হবে না। প্রশ্নপত্র হয়তো হাতে পেয়ে গেছেন আগে, কিন্তু লিখতে তো আপনাকে হবে। আর এখানে তো লেখার কোনো বালাই ছিল না, সাদা খাতা জমা দিয়ে চাকরির ব্যাপার ছিল। আজকে তারা আবার বলছেন হাই কি হলো। এদের কি কোনো সাজে, যেখানে এই সরকারটা এইভাবে নিজস্ব উদ্যোগেই ৮৮টা অবস্থায় চলার চেষ্টা করছে? দেখুন, দুষ্টু লোক কিছু কেমন থাকে তো সব জায়গায়, তো তাদের মাধ্যমে কোথাও কেউ কায়েমি স্বার্থে করেছে, নিজস্ব স্বার্থে করেছে। এর জন্য শিক্ষামন্ত্রী দায়ী, এটা কি করে বলা যায়? শিক্ষামন্ত্রী কি পেপার লিক করেছেন? তার কোনো প্রমাণ এসছে? যারা বলছেন বড় বড় কথা, একটা দিক প্রমাণ দিন তো।
প্রশ্নপত্র কেউ সেট করছেন, কোথাও প্রিন্ট হচ্ছে, কোথাও গাড়িতে নিয়ে রাখা হচ্ছে, কোথাও স্টোর করা হচ্ছে। কত স্তর আছে যেখান থেকে লিক করার একটা অপশন থাকে। কেউ করেছেন, অন্যায় করেছেন, এটা হওয়া উচিত না, কঠিন শাস্তি হওয়া উচিত। তাও কেন্দ্রীয় সরকার দেখলাম কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করেছেন, ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কঠিন বিল যেটা শুনেছেন আপনারা, 10 বছর জেল, 10 কোটি জরিমানা, মানে মানে যাতে ভয় ধরানো যায় এসব যাতে না হয়। তো এত কিছু ব্যবস্থা হয়েছে, এত কিছু ব্যবস্থা চলছে, তারপরেও এরকম হই হই করবেন? তারপরেও এটাকে ভালো উদ্যোগ, এত ভালো উদ্যোগ। এই যে আমি শুনছিলাম পাঞ্জাবে, ওখানে নাকি পেপার লিক হয়েছে। আপের চলছে না ওখানে, আপের সরকার, ওখানে পেপার লিক। সে আপের লোকেরা আবার দিল্লিতে প্রতিবাদ করছেন। ভাবুন, ওখানে পেপার লিক হয়েছে, ওখানে কেউ পদত্যাগ করেননি, তারা এখানে এসে কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ অমক তমক বলে বড় বড় কথা বলছেন। ফলে এই যে দ্বিচারিতা, এটা তো ঠিক না। আর একটা কথা, আমরা কেন, অনেকে বলবেন যে আপনি এত মোদি করেন কেন, বিজেপি করেন কেন? এই জন্যই করি, ভরসাযোগ্য আর কাউকে পাচ্ছি না বলে। ভরসাযোগ্য আর কাউকে পাচ্ছি না বলে এখানে সরকারের পরিবর্তন ঘটানো হয়েছে। পরিবর্তনের জন্য আমরা বলেছিলাম এই জন্যে, কারণ যে সরকারটা ছিল সেটা ভরসাযোগ্য সরকার ছিল না, দুর্নীতিগ্রস্ত সরকার ছিল। তুলনায় বেটার দেখছিলাম বিজেপিকে, বলেছি ক্ষমতায় এসছে। এখনও গোটা দেশ জুড়ে এই ধরনের পেপার লিক তো বললাম না, কিছু মানুষ ভিতর থেকে কেউ কিছু করেছেন, কিন্তু এখানে যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হতো, সবাই মিলে একেবারে একটা জায়গা থেকে নিয়ন্ত্রণ, কালীঘাট থেকে আলাদা অফিস তৈরি করে, ওই রকম তো হয়নি কোনো জায়গায়। বাদবাকি যেসব দল আছে, সেই দলের বিষয়ে এত করাপশনের বিষয়টা এসছে, হয়তো বিজেপিরও কারো ব্যক্তিগত ব্যাপারে কারো বিষয়ে প্রশ্ন তুলতে পারেন আপনারা, কিন্তু ওভারঅল তুল্যমূল্য বিচার করলে বিজেপির ধারে কাছে তো কাউকে দেখতে পাচ্ছি না। এক হচ্ছে দেশের মধ্যে ঐক্য বজায় রাখার ক্ষেত্রে একটা সেন্টিমেন্ট তৈরি করে দেশকে তার ঐতিহ্য মেনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দলটার একটা আলাদা ভূমিকা আছে, একটা বাঁধন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এবং এই সরকারটা আসার পরে দেশের মধ্যে গন্ডগোল পাকানো, টুকরে গ্যাং ইত্যাদি, তারা কিন্তু সেরকম স্কোপ পায়নি। অনেক কষ্ট করে দুটো একটা ঘটনা ঘটিয়েছে। আগে যেভাবে বিস্ফোরণ ঘটতো দেশের অভ্যন্তরে, সেটা অনেকটা কমেছে। আজকে ভারতবর্ষের সরকারকে আশপাশের দেশ জমের মতো ভয় পায়। অন্যায়টা আমাদের না, অন্যায় তাদের। সুতরাং তার সঙ্গে আমাদের সংহতি, তাদের সঙ্গে আমাদের রেখে মানে এভাবে রেখে একসঙ্গে চলার তো দরকার নেই। তারা আমাদের জায়গা দখল করে রেখেছে, ইত্যাদি করে রেখেছে, তাদের সঙ্গে অত সম্পর্ক রেখে চলতে হবে এরকম কোনো মানে নেই। আগের সরকার তারা এরকম করতো, আরও তাদেরকে সুযোগ সুবিধা দিত। ফলে এই জায়গাতে আছে। 3, ইকোনমি যেভাবে এগোচ্ছে তরতর গতিতে, এটা গোটা বিশ্বের মানুষ দেখছেন। আর একটা অংশের ভাবনা, সবাইকে চাকরি দিতে হবে। সবাইকে চাকরি কোন দেশ দিয়েছে বলুন তো? গোটা বিশ্ব জুড়ে একটা, সর্বক্ষেত্রে দেখবেন একটা সংকট আছে গোটা বিশ্ব জুড়ে। সবাই সরকারি চাকরি পাবেন, এটা মানে অসম্ভব ব্যাপার। কিন্তু তারপরেও এখনও পর্যন্ত তুল্যমূল্য বিচার, বলছি আমি, একেবারে ফুল সার্টিফিকেট আমি দেবো না কখনো কোনো দলকে। তুল্যমূল্য বিচার করলে এই সরকার যেভাবে চলছে, যেভাবে চলার চেষ্টা করছে, আর আমাকে একটা দল দেখান না যাদের উপরে ভরসা করে এই বিজেপির থেকে দায়িত্ব তুলে নিয়ে ওদেরকে দেবেন। এখনও পর্যন্ত সেরকম ভরসাযোগ্য একটা দল আছে? আমাকে বলুন, কমেন্টে বলুন, যারা এরকম কথা বলছেন তারা আমাকে বলুন তো, যে একটা দল বলুন যে দলটাকে ভরসা করা যায়, যে তাদের হাতে দেশটার দায়িত্ব দিলে দেশটা খুব ভালো চলবে। আমাকে কমেন্টে লিখুন তো, আমি দেখি। একটা দল বলুন যাদের উপরে ভরসা করা যাবে দেশটা চালানোর ক্ষেত্রে। অনেকে ভাবছেন এই সরকার চলে গেলে বিরাট কিছু হবে, এই সরকার এই হচ্ছে না, সে হচ্ছে না। একবার যাবে তো নিশ্চয়ই একটা সময়, এটা জগতের নিয়ম, কেউ সারা জীবন থাকবে না, দেখবেন। তো যদি আমরা সত্যিই সেরকম ভরসাযোগ্য কাউকে পাই, যে দলটা এখন সরকার চালাচ্ছে তার থেকে বেটার, আমিও বলবো হটিয়ে দিন, ওকে দায়িত্ব দিন। কিন্তু সেই ভরসাযোগ্য দল এখনও পাচ্ছি না বলে এখন যেটুকু ভালো দেখছি, এটাও যাতে নষ্ট না হয়ে যায়, ওই খামচা আমাকে দাও, আমি খাবো, হাউ মাউ খাউ করবে সরকারে এসে, ওটা থেকে আমাদেরকে সরে থাকতে গেলে ওটা থেকে সরে থাকতে হবে। ফলে আমরা জেনে বুঝে একটা ফালতু সিস্টেমে, ফালতু একদল লোক, যাদের নিজস্ব একক শক্তিও সেরকম দেখি না, ফলে কন্ট্রোল তারা কী করে করবে একটা সময় পরে, এই রকম বাড়ুয়ারি করে দিতে চাই না।
বারোয়ারি করে দিতে চাই না। যখন দেখব সত্যিই একটা কোনো সেকশন উঠে এসছে নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য, আমি নিজেই বলবো যে এ পাচ্ছে না, যা করেছে এতদিন করেছে করুক, এবার একে সরিয়ে অন্যকে দাও। কিন্তু সেই নির্ভরযোগ্য শক্তিটার ব্যাপারে আগে বলতে হবে। যদি আমাকে নিশ্চিত করতে পারেন যে এই শক্তিটা পারবে দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে, বিরাট উন্নতি হবে, যে সরকার চলছে তার থেকে অনেক বেশি, যদি আমার বিশ্বাস হয়, আমি বলবো সেই বিশ্বাসযোগ্য জায়গাটা তৈরি করুন। ওই গোটা কথায় ছেলে মেয়েকে নামিয়ে দিয়ে, অশান্তি পাকিয়ে দিয়ে, দেখো আমরা বিরাট বিক্ষোভ দেখিয়ে দিলাম, আমাদের জন্য অমুকজন পদত্যাগ করে ফেললেন, তার মানে আমাদের জয়। পদত্যাগ যিনি করেছেন, যারা করিয়েছেন, তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আগেও বলেছি, কখনো কিছু অবুঝ কেউ থাকলে, কোনো কিছু নিয়ে সংকট তৈরি হলে তখন মাঝে মধ্যে ডিফেন্সিভ হতে হয়। কিন্তু পদত্যাগ করে যে স্টেবল অবস্থায় আবার নিয়ে চলে এসছে সরকারটা, কিছু লোক পার্লামেন্টে এসব করছেন, ছেড়ে দিন না, এগুলো গুরুত্ব পাবে না একটা সময় পরে, কিন্তু সরকার কিন্তু ফের স্টেবলই আছে। একজন পদত্যাগ করেছেন, অন্যজন দায়িত্ব পেয়েছেন, সরকার পড়ে যায়নি। কিন্তু এটা যে সরকারের বুদ্ধিমানের কাজ, সব কিছু দেখে, আলোচনা সমালোচনা দেখে এগোনো। খুব জোরদার একটা করার চেষ্টা হচ্ছিল, বেশি স্ট্রং অ্যাকশন নিতে পারতো সরকারটা, কিন্তু সেখানে হয়তো কারো প্রাণ যেত, আরও একটা মানে পরিস্থিতি তৈরি হতো। সরকার সেটা করতে পারে না। তো ফলে যদি একজনকে পদত্যাগ করিয়ে অবস্থার কন্ট্রোল করা যায়, তো মন্দ কি? সবাই তো আমাদের দেশের। কিছু লোক এই সুযোগে ফায়দা তোলার চেষ্টা করছে, দেশ বিরোধী শক্তি, তাদের তো শায়েস্তা হবে। আগে তো এটাকে স্টপ করি, তো স্টপ করে দিয়েছে, এবার শায়েস্তা তো হবেই নিশ্চয়ই। বুঝতে পারছেন, যারা ইন্ধন দিয়েছে বিভিন্ন জায়গা থেকে, তাদের শায়েস্তা কিন্তু হবে। সবার কেস কিন্তু উঠবে না। আর এই একটা হয়েছে, অনেকে ভাবছেন, আমি শুনছিলাম যে এরপর এটা তো হলো শিক্ষামন্ত্রী, এরপর ওই নীতিন গডকরি, তাকে করতে হবে, পদত্যাগ করাতে হবে, ইথানল, পেট্রোল, এবার ওনার পালা। এত সহজ না। যেটা হয়ে গেছে এটা হয়ে গেছে। সবসময় এইভাবে কিন্তু ওরকম আবেগ তৈরি করা যায় না। আর একটা করে দেখান তো দেখি। অনেকে ভাবছেন আর একটা ডাক এই শুরু, অত সহজ না। একটা সময় একটা আবেগে একটা জিনিস বেড়ে যায়, তারপর এটা থাকে না। মানুষও বুঝতে পারেন যে এর পেছনে অনেক পলিটিক্যাল ফায়দা ছিল অনেকের, ফলে এইসবের সাপোর্ট সবসময় আসে না। তো এইসব চলবে। এটা দেশের একটা সরকার, বড় সরকার চালাতে গেলে এটা কিছু কেমন বিক্ষোভ থাকবে। তো সেটাকে কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা দেখিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবং শুধু ওটাকে কন্ট্রোল না, যে বিষয়টা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল সেই বিষয়ে সলিউশন করা, ব্যবস্থা নেওয়া, আর যাতে এরকম না হয়। কারণ এদের কিন্তু সদিচ্ছা আছে এইগুলোকে ঠিকঠাক করে ব্যবস্থা নিয়ে সঠিকভাবে এগোনো। সদিচ্ছাটা সবথেকে বড় কথা। কিছু ভুল ভ্রান্তি হয়তো হয়ে যায়, কিন্তু সদিচ্ছা আছে। কিন্তু বাকিদের তো সদিচ্ছাই ছিল না। চোর ধরে ফেললেও বলছে না চোর না। বিশেষ করে আমি এখানকার কথা বলছি, চোর ধরে ফেললেও বলতো চোর না। তার আবার বড় গলা, চোরের মায়ের, চোরের পিসির বড় গলা, বুঝছেন? তো এইসব হচ্ছে দর্শক, খুব দুর্ভাগ্যের যে পার্লামেন্টে একটা সেশন, সেটাকে একটু ভালো করে চালাতে দিতে হবে। প্রশ্ন রাখুন, একটা কনস্ট্রাকটিভ ওয়েতে চর্চা করুন, সেসব না সেই হই। স্পিকারও বিরক্ত, কিছু করার নেই। এইরকম এমপিরা, এরকম দল যদি থাকে, কিছু করার নেই। সেই জন্য তো বলছি, একটা ভরসাযোগ্য দল এনে দিন না বিজেপির বাইরে, বলবো মানে যাদের ব্যাপারে আমরা বলতে পারবো হ্যাঁ এদেরকে ভরসা করা যায়, একটু এনে দিন তো। বলুন কমেন্টে কোন দল ভরসাযোগ্য। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।